ঢাকা ও নওগাঁ উপনির্বাচনের ভোট গ্রহণ শুরু, চলবে বিকেল 5টা পর্যন্ত। খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক পদে ভিসির স্ত্রী, ছেলে মেয়ে প্রার্থী নীতি বহির্ভূত বলছে ইউজিসি। পণ্য পরিবহনে নজর নেই রেলের, 100 বছরের পুরনো ইঞ্জিন দিয়ে চলছে মালগাড়ি। এবং বিশ্বজুড়ে করোনায় মৃত্যু 11 লাখ, 9,000 ছাড়ালো আক্রান্ত 3,95,00,000-এর বেশি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9:21 সংবাদে, সাথে আছি আমি ওয়াহিদুজ্জামান। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সংবাদে আরো থাকছে লালন শাহের 130তম তিরোধান দিবস, অসাম্প্রদায়িক চেতনা, প্রেম ও মানবতার মুক্তির সহজিয়া দর্শন আজও বহমান। কিছুক্ষণ আগে শুরু হয়েছে ঢাকা 5 এবং নওগাঁ 6 আসনে উপনির্বাচনের ভোট। ইভিএমে কোনো বিরতি ছড়াই চলবে বিকেল 5টা পর্যন্ত। তো শুরুতে এই কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম, তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটার বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ঢাকা 5-এ আওয়ামী লীগের কাজী মনিরুল ইসলাম, বিএনপির সালাউদ্দিন আহমেদ সহ 5 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার 4,71,129 জন। ভোট কেন্দ্র 187টি। আওয়ামী লীগের সাংসদ হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে আসনটি শূন্য হয়। নওগাঁ 6 আসনে আওয়ামী লীগের শেখ রেজাউল ইসলাম, বিএনপির আনোয়ার হোসেন হেলাল সহ 3 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাংসদ ইসরাফিল আলমের মৃত্যুতে আসনটি শূন্য হয়। এ আসনে ভোটার 3,06,725। ভোট কেন্দ্র 104টি। ভিসির স্ত্রী, ছেলে এবং মেয়ে প্রার্থী হয়েছেন শিক্ষক পদে, আর ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নিজেই রেজিস্ট্রার পদে প্রার্থী। এ চিত্র খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলছে এটি নীতি বহির্ভূত, তবে কর্তৃপক্ষের দাবি কোনো অনিয়ম হচ্ছে না। শেখ মোহাম্মদ জুয়েলের ক্যামেরায় খুলনা বিভাগীয় প্রতিনিধি মহেন্দ্রনাথ সেনের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ প্রক্রিয়া নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের সই করা নিয়োগ বিজ্ঞপ্তিতে রেজিস্ট্রার পদে প্রার্থী হয়েছেন তিনি নিজেই। এই পদে প্রার্থী হতে হলে কমপক্ষে 15 বছরের অভিজ্ঞতা প্রয়োজন হলেও তার অভিজ্ঞতা 9 বছর 3 মাস। তবে তার দাবি, প্রার্থী হতে আইনি বাধা নেই। আমি তো বাংলাদেশের নাগরিক, আমার আবেদন করার অধিকার আছে, এটা আইনগত কোনো বাধা নেই। তবে যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াতে আমি জড়িত নই। রেজিস্ট্রার বাদে যে কোনো প্রক্রিয়া আমি সাচিবিক দায়িত্ব পালন করি, রেজিস্ট্রারে কোনো দায়িত্ব পালন করি না। 2019 সালের 17 সেপ্টেম্বর 7 জন সহকারী অধ্যাপক সহ 76 জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। শিক্ষক পদে আবেদন করেছেন ভিসির স্ত্রী, পুত্র ও মেয়ে। তিনি বলেছেন এতে তাতে নিয়মের কোনো ব্যত্যয় ঘটেনি। যোগ্যতার ভিত্তিতে যদি কেউ সিলেকশন পায়, সেটা উপস্থিত স্ত্রী হোক বা ছেলে মেয়ে যেটাই হোক না কেন সেটা পাবে, আর যদি যোগ্যতা না মিলে সেটা কিছু করার নেই। যেই প্রক্রিয়া আমরা চলতেছি এটা প্রক্রিয়াটা টোটালি ঠিক আছে। তবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলছে এমন আবেদন নৈতিকতা পরিপন্থী। বাছাই কমিটি কিভাবে তাদের আবেদন গ্রহণ করলো, এ নিয়ে প্রশ্ন ইউজিসির। ভাইস চ্যান্সেলরের স্ত্রী যদি আবেদন করে থাকে, এখানে সর্বোচ্চ পর্যায় থেকে নিরপেক্ষতা বজায় রাখতে হবে এবং নৈতিকতার দিক থেকে মাননীয় উপাচার্য ওই বোর্ডের সভাপতিত্ব করতে পারেন না। আর রেজিস্ট্রারের যে বিষয়টা হলো, নিয়োগের সময় উনি যেহেতু আবেদন করে থাকেন, এই কয়েকদিনের জন্য হলেও ওনাকে উচিত ছিল এই ভারপ্রাপ্ত না থাকা। 2019 সালে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়। শিক্ষার্থী ভর্তির পাশাপাশি চলছে নিয়োগ প্রক্রিয়া। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। পণ্য পরিবহনেও নজর নেই রেলের, 100 বছরের পুরনো ইঞ্জিন দিয়ে চলছে মালগাড়ি। 5 ঘন্টার গন্তব্যে যেতে লাগছে কয়েকদিন। এ কারণে মুখ ফিরিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা। রেল গত অর্থ বছরের চেয়ে বছর প্রায় 50,000 ওয়াগন কম পরিবহন করেছে। রেল নিয়ে সাইদুল ইসলামের 5 পর্বের ধারাবাহিকের 2য় পর্ব, ছবি তুলেছেন তালুকদার সোহেল। রেলের আয়ের সহজ পথ পণ্য পরিবহন। মূলত ঢাকা চট্টগ্রাম রুটেই চলছে মালবাহী গাড়ি। তবে দেশের সব অঞ্চলে বিস্তৃত করা গেলে রেলের আয় আরও কয়েক গুণ বাড়ত।
2019-20 অর্থবছরে রেলওয়ে পণ্য পরিবহন করে 2,06,021 ওয়াগন। এর আগের বছর এ সংখ্যা ছিল 2,45,799 ওয়াগন। গত অর্থবছরে 246 কোটি 55 লাখ টাকা আয় করে। আগের অর্থবছরে এ আয় ছিল 286 কোটি 33 লাখ টাকা। মূলত করোনার কারণেই কমেছে পার্সেল পরিবহন। এছাড়া আমদানি রপ্তানি কার্যক্রমে প্রায় 2 মাস স্থবির থাকায় রেলপথে কন্টেনার পরিবহন কমে যায় প্রায় 15.90%। পুরনো ইঞ্জিন দিয়ে চলছে মালগাড়ি। নতুন ইঞ্জিন দিয়ে 70 থেকে 80টি ওয়াগন টানা গেলেও পুরনো ইঞ্জিন দিয়ে জোড়া যায় মাত্র 30টি ওয়াগন। আমাদের এই কন্টেনারবাহী ট্রেনগুলিতে যে ইঞ্জিন দেওয়া হয়েছে এটা ব্রিটিশ পিরিয়ডের ইঞ্জিন, অনেক পুরাতন, যার ক্যাপাসিটি মানে পরিবহন ক্ষমতা অনেক কমে গেছে। ওই মাল নামানো এর উপর একটা ব্যাপার আছে, মানে টোটাল কত হয়েছে ভাই? ঘুষ দেবেন তো আপনি হিরো, ঘুষ দেবেন নাহলে আপনি জিরো। রেলের এই ধীর গতিতেই মুখ ফিরিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা। এই আইসিডি থেকে একমাত্র বিমুখ হয়, একমাত্র কারণ হলো এই কন্টেনার আনার দেরি লেটের কারণে। জাহাজ থেকে কন্টেনার নামার 24 আওয়ার্সের মধ্যে ফাইনাল ডেস্টিনেশন, দ্যাটস অল। তবে রেলমন্ত্রী জানান, রেলের ট্রাঙ্কের অবস্থা ভালো না থাকায় সময় বেশি লাগছে। যত মিটার আপনার প্যাসেঞ্জারকে ট্রেন আমি চালাচ্ছি তত আমাদের গুডস ট্রেনের আমার সংখ্যা কমে যাচ্ছে। তবে এইবার বোধহয় সেটা কিছুটা আমরা ঘাটতি মেটাতে পারবো। এই লোকবল যেটা ঘাটতি আছে এগুলো যদি আমরা করতে পারি তাহলে আমরা পূর্ণাঙ্গ সেবাটা রেলে নিতে পারবো। আমরা সেদিকে এগিয়ে যাচ্ছি। সব দেশের রেল পণ্য পরিবহনেই লাভ করে, ব্যতিক্রম বাংলাদেশ। কন্টেনার পরিবহনটা অত্যন্ত লাভজনক, এখানে পিলফারেজ নাই বললেই চলে। প্রতিটা কন্টেনার থেকে কিন্তু সে টাকাটা পেয়ে যায়। তাহলে এই রেভিনিউটা আমার যখন আসবে, ডেফিনেটলি আমার ভর্তুকি যেটা লাগে জনগণকে সেবা দিতে, সেখান থেকে কিন্তু দেওয়া যায়। যাত্রীবাহী গাড়িতে 50 জনের বেশি জনবল লাগে, মালবাহী গাড়িতে লাগে 4 থেকে 5 জন। আর কন্টেইনার পরিবহনে লাভ বেশি, তাই নতুন ইঞ্জিনে মালগাড়ি বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। বিশ্ব করোনা পরিস্থিতি প্রসঙ্গ। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা 11,09,000 ছাড়ালো, আর আক্রান্ত হয়েছে 3,95,00,000 বেশি মানুষ। এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রে 82,88,000 বেশি। ভারতে আক্রান্তের সংখ্যা 74,30,000 ছাড়িয়েছে, আর ব্রাজিল এই সংখ্যা 52,00,000 বেশি। ইউরোপ জুড়ে করোনা ভাইরাস দ্রুত বাড়ছে। শীতের মৌসুম শুরু হলে যে আশঙ্কা করা হয়েছিল তেমনটাই ঘটছে প্রতিদিন। ফ্রান্স ছাড়াও যুক্তরাজ্যের স্পেন, জার্মানি, নেদারল্যান্ডস, বেলজিয়াম, ইটালি সহ ইউরোপের প্রায় সব দেশে ভাইরাসের প্রকোপ ব্যাপক আকারে দেখা দিয়েছে। নিচে বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবর সঙ্গে আরো থাকবে। কমছে মৌলভীবাজারের হাইল হাওরের বিলের সংখ্যা, বিলুপ্তির হুমকিতে দেশীয় প্রজাতির মাছ। আবার আমন্ত্রণ, সকাল 9টার 21 সংবাদ। কমে যাচ্ছে দেশীয় মাছের অন্যতম আশ্রয়স্থল মৌলভীবাজারের হাইল হাওরের বিলের সংখ্যা। একসময় হাইল হাওরে বিল ছিল 131টি, এখন সে সংখ্যা 100-র নিচে। বিল ঘিরে গড়ে উঠেছে মাছের খামার। এর বিরূপ প্রভাবে বিলুপ্তির হুমকিতে দেশীয় প্রজাতির মাছ। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। মৌলভীবাজারের হাইল হাওরের চৈরা বিল 90% জুড়ে এখন মাছের খামার। খামার পাড়ে লাগানো হয়েছে গাছ, হয়েছে ঘরবাড়ি, এসেছে বিদ্যুৎ। এভাবেই বদলে যাচ্ছে বিল, বদলে যাচ্ছে প্রকৃতি, আর সংকটে পড়েছে মাছসহ জীববৈচিত্র্য। খামার গড়ে ওঠার পরও বিল ইজারা দেয়া হয়, ফলাফল খামার মালিক ও ইজারাদারের মধ্যে বিরোধ। পর্তাশালী আমার জায়গার মাঝে ফিশারি দিলেছে, আমি যেখানে যাওয়ার পরে আমার তারা উল্টাপাল্টা কথাবার্তা। এই সরকারি ছাতা যে দিল্লি ধরে জায়গাটা কইরা, এই জায়গাটা আমরা যখন আমরা মালিকানা জায়গা ফিশারি করছি, করার পরে তাই আইয়া হইতেছেন কিন্তু আমার জায়গা। প্রায় 10,000 হেক্টর এলাকা জুড়ে অবস্থিত হাইল হাওর, যার অধিকাংশ শ্রীমঙ্গল উপজেলার অংশ, বাকিটা মৌলভীবাজার সদর উপজেলার। এখানে রয়েছে মাছের অভয় আশ্রম, বাইক্কা বিল সহ প্রায় 59টির মতো বিল। এসবের অধিকাংশই এখন বেদখল। দিন দিন যেভাবে গড়ে উঠছে
সেভাবে গড়ে উঠতে থাকলে আমাদের হাই লেভেল বলতে আর কিছুই থাকবে না। বিলগুলাকে দখলমুক্ত করে এটাকে অবমুক্ত করে দিতে হবে। মাছের খামার গড়ে ওঠায় বন্ধ হয়ে যাচ্ছে বিভিন্ন ছড়ার পানি প্রবাহ, বিরূপ প্রভাব পড়ছে বহু মানুষের জীবন জীবিকায়। এই অবস্থা যে পরিবেশ যে হইছে, এই শহরে যতটা ময়লা টলা আছে সব এখানে জমা হয়। বিলদল যা আছে সব ফিশারে হয়ে দিছে, ফিশারে হরিয়া মনে করে এই সমস্ত নদী নালা তারা সব কিছু তারা বন্ধ করে দিছে। আমরা তো জাল্লা খাইবার মতো নাই, জাল বাইবার মতো নাই। দখলদারদের উচ্ছেদ করে খামারগুলোকে আবার বিলে রূপান্তরের উদ্যোগ নেওয়া হবে জানালেন এই কর্মকর্তা। সরকারকে রাজস্ব প্রদান না করে কেউ যদি অবৈধভাবে কোনো জলমহল দখল করতে চায় তাহলে আমরা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব। আমরা এই বিষয়ে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছি। হাইল হাওরের পুরনো ঐতিহ্য ধরে রাখতে সরকারি জমি দখলমুক্ত ও জড়িতদের কঠোর আইনের আওতায় আনার দাবি প্রকৃতিপ্রেমীদের। মাসুমা লিসা, 21 টেলিভিশন। এবছর ব্রাহ্মণবাড়িয়ায় দুর্গাপূজা হবে 566টি মণ্ডপে। করোনার কারণে দেরিতে পূজা উদযাপনের সিদ্ধান্ত হওয়ায় কাজের চাপ বেড়েছে প্রতিমা কারিগরদের। টাঙ্গাইলের প্রতিমা শিল্পীরা এবার মন্দির মণ্ডপে না গিয়ে প্রতিমা তৈরি করছেন নিজেদের বাড়িতে। করোনার কারণে প্রতিমা তাদের কাজও কম বলে জানালেন শিল্পীরা। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মীর মোহাম্মদ শাহিন ও টাঙ্গাইল প্রতিনিধি কাজী রিপনের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। করোনা পরিস্থিতির মধ্যে দরজায় শারদীয় দুর্গোৎসব। স্বাস্থ্যবিধি মেনে এবার ব্রাহ্মণবাড়িয়া জেলার 9টি উপজেলার 566টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। করোনার কারণে প্রথমে ঘট পূজার সিদ্ধান্ত থাকলেও পরে সে সিদ্ধান্ত বদলায় পূজা উদযাপন পরিষদ। এতে করে প্রতিমা শিল্পীদের কাজের চাপ বাড়ে। স্বাস্থ্যবিধি মেনেই সীমিত পরিসরে দুর্গোৎসবের আয়োজন হবে বলে জানিয়েছেন উদযাপন পরিষদ। 24 ঘন্টার মধ্যে মনে করেন আমরা 2-3 ঘন্টা করে ঘুমাই। আবহাওয়ার কারণে আমরা খুব কঠিন সম্মুখীন হইতেছি। আমরা স্বাস্থ্যবিধি পুরোপুরি মেনেই শারদীয় দুর্গোৎসবটা পালন করব। স্যানিটাইজার রাখা, মাস্ক প্রদান করা, 3 ফুট দূরত্ব বজায় রেখে মন্দিরে প্রবেশ করা, এই স্বাস্থ্যবিধি আমরা মেনে চলার চেষ্টা করব। পূজা উপলক্ষে সার্বিক নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। সবাইকে নির্দেশনাবলী দেওয়া হয়েছে এবং তারা ইনশিওর করছে স্বাস্থ্যবিধি মেনে তারা মণ্ডপে পূজার ব্যবস্থা করবেন। এদিকে টাঙ্গাইলের প্রতিমা শিল্পীরা ব্যস্ত সময় পার করছেন। জেলার 12 উপজেলায় পূজা উদযাপন হবে এবার 1000-এর বেশি মণ্ডপে। ব্যস্ত শিল্পীরা সজ্জিত করছেন দেবী দুর্গার পুরা পরিবারকে। এবার করোনার কাজেই মোটামুটি আমাদের কাজ হয়নি। গতবারের তুলনায় এবারের মূর্তির দাম অনেকটাই কম। পূজা উদযাপন পরিষদ জানিয়েছে জেলার প্রতিটি পূজা মন্দিরে শতভাগ স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করা হবে। সার্বিক পরিস্থিতি এখনো ভালো, আশা রাখি এবারও প্রতি বছরের ন্যায় আমাদের টাঙ্গাইল জেলায় খুব সুন্দর এবং সার্থক শারদীয় দুর্গোৎসব পালন হবে। সম্প্রীতির বাংলাদেশে দুর্গোৎসব হবে সার্বজনীন, এমন প্রত্যাশা সকলের। মাসুম আলিসা, 21 টেলিভিশন। শেষ করছি লালনের মহাপ্রয়াণ দিবসের খবর দিয়ে। অসাম্প্রদায়িকতার প্রাণপুরুষ, মানবতাবাদী, মরমী ও সহজিয়া ধারায় গানের স্রষ্টা ও দার্শনিক ফকির লালন শাহের 130তম তিরোধান দিবস আজ। 1774 সালে বাংলায় জন্ম নেয়া এই তাপস জ্ঞানপথ, যোগপথ, ভক্তি ও কর্মপথের সন্ধান দিয়ে গেছেন। 1990 সালের 17 অক্টোবর 116 বছর বয়সে কুষ্টিয়ার ছেউরিয়ায় দেহত্যাগ করেন মহাত্মা লালন। আদিত্য মামুনের রিপোর্ট। লালন সাঁই, যিনি লালন ফকির কিংবা মহাত্মা লালন নামে বহুল পরিচিত। ভক্তকুলের বিশ্বাস, তরুণ বয়সে তীর্থ ভ্রমণে বের হলে গুটি বসন্তে আক্রান্ত হন লালন। সঙ্গীরা তাকে মৃত ভেবে ফেলে চলে যায়। কালীগঙ্গা নদীতে ভাসমান লালনকে উদ্ধার করেন মলম শাহ নামের আরেক সাধক। পরে কুষ্টিয়ার ছেউরিয়ায় বসবাস শুরু করেন এই মরমী সাধক। সুফি ভাব তত্ত্বে উদ্বুদ্ধ হয়ে তিনি গান রচনায় মনোনিবেশ করেন। সহজ মানুষ ভজে দেখ নাম দিব্য জ্ঞানে। লালনের গানে মানুষই মুখ্য। তার দর্শন আবর্তিত হয় মানুষ লগ্ন ভূমিকে ঘিরে। 116 বছর আয়ুষ্কালে ফকির লালন রচনা করেন প্রায় 2500 নিগূঢ় অর্থের গান। যাবতীয় নিপীড়ন, ধর্মীয় গোঁড়ামি আর কুসংস্কারের বিরুদ্ধে লালন ছিলেন প্রতিবাদী।
ব্রিটিশ শাসন এবং হিন্দু মুসলিম অনেকের বিরুদ্ধে উচ্চারণ করেছেন সচেতনতার বাণী। বিবিসি বাংলা সেরা গান জরিপে খাঁচার ভেতর অচিন পাখি অন্যতম। 2004 সালে একই প্রতিষ্ঠানের সেরা বাঙালির তালিকাতেও তিনি স্থান করে নেন। লালনের প্রভাব বাংলা ভাষা সাহিত্য ছাড়িয়ে পৌঁছে যায় বিশ্ব পরিমণ্ডলে। অ্যালেন গিন্সবার্গ তাকে নিয়ে লিখেছেন আফটার লালন নামে বই। লালনের গান ও জীবনচরিত নিয়ে তৈরি হয়েছে বহু নাটক, সিনেমা, গান, কবিতা। লালনকে বোঝার জন্য যে চর্চাগুলো আমাদের দরকার সেগুলো আমরা এখনো করে উঠতে পারিনি। লালন সাহেবজির হ্যান্ড রাইটার হিসাবে, অর্থাৎ তার গানগুলো মুখে মুখে যখন লালন বলতেন সেগুলো লিপিবদ্ধ করতেন, সেই খাতাগুলো কোথায় গেল? আজও সেগুলোর হদিস আমরা পাইনি। অসাম্প্রদায়িক চেতনা, প্রেম ও মানবাত্মার মুক্তির জন্য লালনের সহজিয়া দর্শন অনন্ত ধারায় বহমান এই বাংলায়। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। ঢাকা ও নওগাঁয় উপনির্বাচনের ভোট গ্রহণ শুরু, চলবে বিকেল 5টা পর্যন্ত। খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদে ভিসির স্ত্রী, ছেলে মেয়ে প্রার্থী, নীতি বহির্ভূত বলছে ইউজিসি। পণ্য পরিবহনে নজর নেই রেলের, 100 বছরের পুরনো ইঞ্জিন দিয়ে চলছে মালগাড়ি। এবং বিশ্বজুড়ে করোনায় মৃত্যু 1,09,000 ছাড়ল, আক্রান্ত 3,95,00,000 বেশি। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সাথে থাকুন। ধন্যবাদ।